পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে আনসারুল্লাহ বাংলার ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ, যাদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের 2 জন। সবথেকে উদ্বেগের বিষয়, তদন্তকারীরা জানতে পেরেছেন ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি এই জঙ্গি সংগঠনের টার্গেট ছিল শিলিগুড়ির চিকেন নেক। অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। এই 7 সিস্টার্সের সঙ্গে গোটা ভারতবর্ষের মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর। উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ স্থাপন পুরোটাই হয় এই পথে, তাই এখানেই জঙ্গিদের নজর, মানে পরিস্থিতি বিপজ্জনক। শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। এনায়েতুল্লাহ আব্বাসী ইসলামিক কট্টরপন্থী প্রবক্তা, তিনি কি বলেছেন দেখুন। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। পাকিস্তানের পরমাণু বোমা বাংলাদেশের, দিন কয়েক আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের কট্টরপন্থী নেতা। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বম আছে এবং তারা দিতে রাজি আছে। The Hindus who have constantly tried to reject the facts of history, it's a great honor and privilege for me to utter a few words to focus on the importance of brotherly relations between our two Muslim countries, Pakistan and Bangladesh. বাংলাদেশে চলতি বছর হিন্দুদের ওপর হিংসার 22টি ঘটনা ঘটেছে। বেশিরভাগই ঘটেছে শেখ হাসিনা সরকারের পতনের পর। গতকাল লোকসভায় এমনটাই জানালেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওপারে বিপন্ন হিন্দুদের রক্ষা করতে বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থাটা নেবে কে? অশান্ত বাংলাদেশে এখন আক্রান্ত হচ্ছে হিন্দুরা। প্রতিদিনই সামনে আসছে কোনো না কোনো ঘটনা। এই প্রেক্ষাপটে একবারে সংসদে দাঁড়িয়ে শিউরে ওঠার মতো তথ্য দিল মোদী সরকার। একটি প্রশ্নের লিখিত উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, এবছর 8ই ডিসেম্বর অবধি বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলার 2200টি ঘটনা ঘটেছে। পদ্মাপাড়ে হিন্দুদের উপর হামলা নতুন ঘটনা নয়, কিন্তু এবারের পরিস্থিতি কতটা মারাত্মক সেটা পরিষ্কার হয়ে যায় গত কয়েক বছরের পরিসংখ্যান পাশাপাশি রাখলেই। বিদেশ প্রতিমন্ত্রীর লিখিত উত্তরেই দেখা গেছে, 2022-এ বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছিল 47টি, 2023-এ 302টি। এবার 8ই ডিসেম্বর অবধি সেই সংখ্যা পৌঁছে গেছে 2200-তে। বিদেশ প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার নিরিখে পাকিস্তানকেও ছাপিয়ে গেছে বাংলাদেশ। এবছর অক্টোবর অবধি পাকিস্তানের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে 112টি, আর বাংলাদেশে 8ই ডিসেম্বর অবধি সেই সংখ্যাটা 2200। অনেকে বলছেন, এই ছবি বলে দিচ্ছে বাংলাদেশে কি নৈরাজ্য চলছে, পদ্মাপাড়ের দেশে আইন শৃঙ্খলার এখন কি হাল। এর মধ্যে ইউনূস সরকারের একের পর এক সিদ্ধান্তে পরিস্থিতি শুধরানোর আশা আরও ক্ষীণ হচ্ছে। উল্টে আশঙ্কা বাড়িয়ে 2004 সালে চট্টগ্রামের ট্রাক বোঝাই অস্ত্র পাচারের মামলায় মৃত্যুদণ্ড মকুব করা হয়েছে তৎকালীন খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনের। 20 বছর পর বুধবারই ছাড়া পেয়েছে 6 অভিযুক্ত। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রাম থেকে 10টি ট্রাক বোঝাই অস্ত্র আটক করা হয়। বাজেয়াপ্ত হয় 4930টি আগ্নেয়াস্ত্র, 27000 গ্রেনেড, 840টি রকেট লঞ্চার, 300টি রকেট, প্রায় 10 লক্ষ বুলেট সহ বহু অস্ত্র। ওই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনের অধীনে মামলা হয়। জড়িত থাকার অভিযোগে নাম জড়ায় 14 জনের। অভিযুক্তদের মধ্যে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়াও ছিলেন প্রাক্তন শিল্পমন্ত্রী ও জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং 2টি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তাও। তদন্তে উঠে আসে, অস্ত্রগুলি মূলত ভারত বিরোধী কার্যকলাপ চালানোর জন্য পাচার করা হচ্ছিল। 2014 সালে চট্টগ্রাম মহানগর দায়রা আদালত 14 জনকেই মৃত্যুদণ্ড দেয়। কিন্তু এবার সেই মামলাতেই অপরাধীদের সাজা কমালো হাইকোর্ট। লুৎফুজ্জামান বাবরের পাশাপাশি 6 জনকে মুক্তি দেওয়া হয়েছে।
6 জনের সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার সঙ্গে যারা হাত মিলিয়েছিল তাদের মুক্তিতে সিঁদুরে মেঘ দেখছেন ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা। এইটা তো একটা সম্পূর্ণ নগ্ন চেহারা যে বাংলাদেশের কট্টরপন্থী সরকারের কি অবস্থা। সেখানে এরা এইসব লোকগুলিকে ছাড়ছে যাদের একমাত্র উদ্দেশ্য হলো ভারতের ভিতরে ঢুকে ভারতের সমস্যা সৃষ্টি করা, আভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যা সৃষ্টি করা। এই যে জাজমেন্টটা নিয়েছে এটা বিচারককে বাধ্য করেছে দিতে। এই মামলায় সাজাপ্রাপ্ত জঙ্গি সংগঠন আলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে, যা ভারতের পক্ষে অত্যন্ত উদ্বেগের। রুমা পাল, এবিপি আনন্দ।